আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছো। আমি তোমাদের ইমরান স্যার আজ তোমাদের শেখাবো দ্বিতীয় অধ্যায়ে সমানুপাত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। দেখো শিক্ষার্থীরা, সমানুপাত আসলে কি? সমানুপাত হচ্ছে সম যোগ অনুপাত, অর্থাৎ দুইটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে সমানুপাত। তো এই সম অনুপাত মানে সম কথাটার অর্থে সমান অনুপাত। অনুপাত তাহলে আমাদের দেখো এই অনুপাত কথাটার সাথে আমরা পূর্ব থেকে পরিচিত আছি কিনা? হ্যাঁ, আমরা পরিচিত আছি। তোমাদের ভালোভাবে মনে করার কথা, দেখো আমরা ষষ্ঠ শ্রেণীতে এই অনুপাত শিখেছিলাম। সেখানে আমরা অনুপাতের অনেকগুলো ধাপ শিখেছিলাম, অনেক ধরনের অনুপাত শিখেছিলাম। যেমন দেখো আমি এখানে কতগুলো অনুপাতের নাম লিখেছি যেগুলো আমরা পূর্বে শিখে এসেছি। সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, মিশ্র অনুপাত, সমতুল অনুপাত। দেখো সরল অনুপাতে আমরা শিখেছিলাম দুইটি রাশি, যেমন 2:3, এটা একটি সরল অনুপাত। এখন যে কোনো দুইটা অনুপাতই দেখো সরল অনুপাতে আমরা কি শিখেছিলাম? যে কোনো দুইটি রাশির অনুপাতকে আমরা সরল অনুপাত বলি। আর এই সরল অনুপাতের দুইটি রাশির আমরা প্রথম রাশিটাকে আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম যে পূর্ব রাশি, আর পরের অনুপাতটাকে বলেছিলাম আমরা উত্তর রাশি। তো দেখো যখন এই অনুপাত সরল অনুপাত থেকে আমরা লঘু অনুপাত শিখেছিলাম, অর্থাৎ প্রথমটা যা ছোট, আমি এভাবে শিখেছিলাম তোমাদের যে প্রথমটা ছোট হলে লঘু অনুপাত, প্রথমটা বড় হলে গুরু অনুপাত। যেমন এই 2:3 আমরা লঘু অনুপাত বলতে পারি। আবার একে যদি আমি উল্টাভাবে একটু লিখি ভিন্নভাবে, 3:2, এটা হয়ে গেল গুরু অনুপাত। এখন একক অনুপাতও আমরা শিখেছিলাম। সেক্ষেত্রে একক অনুপাতে আমরা কি শিখেছিলাম? যে অনুপাতের মান 1, অর্থাৎ অনুপাতের দুইটা রাশি একই, যেমন 2:2, 5:5, 3:3, এই জাতীয় রাশিগুলোই একক অনুপাত। এখন ব্যস্ত অনুপাত, দেখো ব্যস্ত অনুপাত কি? যে কোনো অনুপাতকে উল্টে দিলেই ব্যস্ত অনুপাত হয়। যেমন এই 2:3 উল্টে আমি গুরু অনুপাত করেছি, তাহলে 2:3 এর ব্যস্ত অনুপাত 3:2। যেমন 5:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:5। 5:2 এর ব্যস্ত অনুপাত 2:5। আমরা এগুলো শিখে এসেছিলাম। মিশ্র অনুপাতে আমরা কি শিখেছিলাম? যে কোনো দুইটি অনুপাতকে একটি অনুপাতে পরিণত করা। যেমন 2:3 সমান সমান এরকম আমাদের ছিল যে 3:5। তো আমরা কি করেছিলাম? প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ করে আমরা যে অনুপাতগুলো পেয়েছিলাম সেটা হয়ে গেছিল মিশ্র অনুপাত। যেমন 3×2 6, এটা থেকে পেয়েছিলাম 6:15। এটাই ছিল আমাদের মিশ্র অনুপাত। এরপরে আমরা সমতুল অনুপাত শিখেছিলাম। যেমন যে অনুপাতের মান একই, অর্থাৎ অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে আলাদা আলাদাভাবে যে কোনো সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করে যে মান পাওয়া যায়, অর্থাৎ শূন্য ব্যতীত কোনো সংখ্যা দিয়ে উভয় রাশিকেই, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি মানে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়টাকেই গুণ করে বা ভাগ করে আমরা যে মান পাই সেটাই ছিল সমতুল অনুপাত। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা অনুপাত সম্পর্কে আমাদের পূর্ব থেকে ধারণা ছিল, এখন আমরা দেখো এখানে আমি কতগুলো অনুপাতের নাম লিখেছি। সমানুপাতের মধ্যে আমাদের যে আলোচনাগুলো রয়েছে, আমি মূলত আজকে তোমাদেরকে বেসিক দিকগুলো নিয়েই আলোচনা করব, যেগুলো শিখলে আমরা মূলত এই অধ্যায়ের অঙ্কগুলোতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তাহলে আমাদের মূল আলোচনায় যাব। আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে যেগুলো শিখেছিলাম সেগুলো একটু আমরা পুনরায় রিওয়াইন্ড করে সেগুলো আবার একটু বুঝে আসলাম, যেন আমাদের পরবর্তী ধাপটা সহজ হয়। তো দেখো বহুরাশিক অনুপাত বলে আমি এখানে একটা অনুপাত লিখেছি। এই বহুরাশিক অনুপাতের সংজ্ঞাটা আমি মুখে বলছি, তোমরা কি করবে? দেখো তোমাদের মূল বইয়ের তোমরা অনুশীলনী মানে দ্বিতীয় অধ্যায়ের 18 পৃষ্ঠা থেকে, তোমাদের 18 পৃষ্ঠা থেকে মূলত তুমি যেতে পারবে 21 পৃষ্ঠার মধ্যে, তুমি মূলত বেসিকগুলো সবই পেয়ে যাবে। 18 পৃষ্ঠা থেকে 21 পৃষ্ঠার মধ্যে মূলত তোমার এই অধ্যায়ের যে বেসিকগুলো আছে, আমি যে আলোচনাগুলো করব এগুলো সংজ্ঞাও ওখানে থাকবে। এজন্য আমি তোমাদের লিখে সময় নষ্ট না করে আমি একটু বিস্তারিত বোঝাবো। তোমরা ওখান থেকে এই যে বহুরাশিক অনুপাতটা আসলে কি, এটার
সংখ্যাগুলো এখানে তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বহুরাশিক অনুপাত, এর কথাটা বহু রাশি কথাটার সাথে একটু আমরা পরিচিত। বহু রাশি মানে আমরা বহু রাশি বলি কখন, বহু কথাটা নিয়ে আসি কখন, যখন দুই বা ততোধিক আসে বা তিন বা ততোধিক। আমরা দুই বা ততোধিক হইলে সেটাকে বলি একাধিক, কিন্তু তিন বা ততোধিক হইলে তাকে আমরা বহু বলি। এখন তাহলে আমরা বহু রাশিক মানে আমরা বুঝবো তাহলে তিন বা ততোধিক রাশির অনুপাত, তিন বা ততোধিক রাশির অনুপাতকে আমরা বহুরাশিক অনুপাত বলবো। তাহলে বহুরাশিক অনুপাতটা কি? তিন বা ততোধিক রাশির অনুপাত, তিন বা ততোধিক রাশির অনুপাতই হচ্ছে বহুরাশিক অনুপাত। এখন তাহলে বহুরাশিক অনুপাত যেমন আমি একটা লিখতে পারি 5:7:4, এই একটা বহুরাশিক অনুপাত হলো। আবার যদি আমি এটার পরিবর্তে লিখি এরকম যে 7:9:4:2, এটাও বহুরাশিক অনুপাত। অর্থাৎ তিন বা ততোধিক রাশির অনুপাতই বহুরাশিক অনুপাত। আমরা এর আগে শিখেছিলাম ষষ্ঠ শ্রেণীতে সরল অনুপাত, অর্থাৎ দুইটি রাশির অনুপাত সরল অনুপাত। কিন্তু দুইটার বেশি হলে যে অনুপাতটা তৈরি হবে, দুইটার বেশি রাশি হলেই যে অনুপাতটা তৈরি হবে সেটা হয়ে যাবে বহুরাশিক অনুপাত। এবার আমরা একটু শিখব ধারাবাহিক অনুপাত। এই ধারাবাহিক অনুপাতটা আসলে কি আমরা এবার একটু জেনে আসব। দেখো, ধারাবাহিক কথাটার অর্থ হচ্ছে পর্যায়ক্রমিক। যেমন আমি তিনজন লোকের মধ্যে তুলনা করব। যেমন আমি তিনজন লোকের নাম দিতে পারি, ধরো রহিম, করিম এবং শাহরুখ, মনে করো এই তিনজনের নাম দিলাম আমি। তো এই তিনজনের মধ্যে মনে করো রহিমের সাথে করিমের একটা সম্পর্ক রয়েছে, যেমন রহিমের 3:5, রহিম এবং করিমের 3:5, আবার করিম শাহরুখের আছে 5:7। তো দেখো, এই যে ধারাবাহিক অনুপাতে প্রথম অনুপাতে আমরা প্রথম ক্ষেত্রে পাচ্ছি কি যে 3:5, আরেকজনের ক্ষেত্রে পাচ্ছি আমি দ্বিতীয় ক্ষেত্রে, আমি যেহেতু নামটা এখানে না নিয়ে আমি একটু 7:5, ধরো এরকমটা আছে আমাদের। তো এখানে ছিল দুইজন, এখানে দুইজন, কিন্তু মূলত লোক কয়জন আমরা পেয়েছি? তিনজন। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি কি যে আমি তিনজনের নাম একটু নিয়ে নিই। এখানে দেখো, রহিম করিম, আমি এখানে লিখে দিই রহিম করিম, কারণ অনুপাতের চিহ্ন তোমরা আগে থেকেই পরিচিত। রহিম করিম এটা পেলাম। আর করিম আমি শাহরুখ বলেছি যেহেতু আমি সেই শাহরুখ লিখলাম, যদিও একটু বড় নাম, তবুও দেখো তাহলে রহিম এবং করিমের একটা অনুপাত পেয়েছি, করিম এবং শাহরুখের একটা অনুপাত পেয়েছি। এখন উভয় ক্ষেত্রেই করিম রয়েছে। এখন কথা হচ্ছে যে উভয় ক্ষেত্রে করিম রয়েছে, কিন্তু করিমের দুই জায়গায় দুই ধরনের অনুপাত রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে ধারাবাহিকভাবে, আমরা ধারাবাহিক অনুপাত বলতে আমাদের সেটা প্রকাশ করতে হবে কিভাবে, যে রহিম করিম শাহরুখ, অর্থাৎ এভাবে ধারাবাহিকভাবে আমাদের প্রকাশ করতে হবে। তো এক্ষেত্রে দেখো, রহিমের তো করিম দুই ক্ষেত্রে আছে, কিন্তু করিমেরটা একই নাই, সেহেতু করিমেরটাকে আমাদের একই করে নিতে হবে। আমরা সেক্ষেত্রে কিভাবে করতে পারি একটু দেখো। আমি যেহেতু এখানে একটু নিকটে লিখে ফেলছি, আমি একটু দূরে লিখছি এটা। দেখো, এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে রহিম এবং করিম দুই ক্ষেত্রে এই যে করিমের অনুপাতটা একই করলে বাকিটা আমাদের যা হয় হোক সেটা বিষয় না, আমরা করিমের দুটো একই করে নেব। তাহলে এখানে আমি যদি এই কোনাকুনি গুণ করি, অর্থাৎ একে 7 দ্বারা গুণ করি এবং একে 5 দ্বারা গুণ করি, তাহলেই আমরা দেখো এটা হয়ে যাবে 35, আবার এও হয়ে যাবে 35। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে আমরা এর গুণ করব কত দিয়ে? 7 দিয়ে। এখন কথা হচ্ছে 7 দিয়ে কি শুধু আমি একটাকে গুণ করব? অবশ্যই নয়। মনে রাখতে হবে যে অনুপাতের যে কোনো একটা রাশিকেই আমি ইচ্ছা করলে গুণ করতে পারি না, অনুপাতের প্রত্যেক রাশিকেই আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। অর্থাৎ একই মান দিয়ে উভয়টাকে গুণ করতে হবে, সবগুলোকেই গুণ করতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ আমি ইচ্ছা করলে যে কোনো একটাকে বেশি এবং যে কোনো একটাকে কম করতে পারি না। তো কি করব? 7 দিয়ে যেহেতু গুণ করব, পুরো পুরোটাকেই গুণ করব। তাহলে একে 7 দিয়ে গুণ করলে 3×7=21, মাঝের অনুপাতের চিহ্ন বসলো 5×7=35।
এবার একে কি দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে এটা গুণ করলে 5 7 35 ইস্টু এর 5 দিয়ে গুণ করলে 25। তাহলে দেখো আলাদা আলাদা ভাবে সেই রহিম, করিম এবং শাহরুখের আমি আলাদা আলাদা অনুপাত পেয়ে গেলাম। দেখো রহিমের অনুপাত পেয়েছি 21, করিমেরটা একই হয়ে গেছে 35। তাহলে রহিমের 21 পেয়েছি, করিমের পেয়েছি 35, কারণ উভয়টাতে একই করে ফেলেছি, এবং শাহরুখের পেয়েছি 25। অর্থাৎ ধারাবাহিক অনুপাত বলতে আমরা এভাবেই ধারাবাহিক অনুপাত বের করে নিয়ে আসতে হয়। অর্থাৎ তিনজনের মধ্যে তুলনা থাকে, সেই তুলনা থেকে একবারেই তিনজনের অনুপাত বের করা, এটাই হচ্ছে ধারাবাহিক অনুপাত, অর্থাৎ পর্যায়ক্রমে অনুপাত। এখন এরপরে আমরা আসবো একটু সমানুপাতে। সমানুপাতটা আসলে কি আমি সংক্ষেপে একটু দেখাবো তোমাদের। এই যে সমানুপাত, যেহেতু আমার উপরে একটু লেখা বেশির কারণে বুঝতে অসুবিধা যেন তোমাদের না হয়, দেখো সমানুপাতের নিচে আমি আন্ডারলাইন করেছি। তো সমানুপাতটা কি? সম অনুপাত। সম অনুপাত আমরা সমতুল অনুপাতের সাথে একটু পরিচিত ছিলাম, অনেকটা সেরকমই বলা যায়। অর্থাৎ অনুপাতের বাম পক্ষ আমরা দেখো, যেমন যদি আমি লিখি 5:7 সমান সমান লিখি যে 15:21, দেখো এক্ষেত্রে এটা এর সমতুল অনুপাত, এটা আমরা দেখলেই বুঝতে পারি। অর্থাৎ এখানে 5:7 এটাকে অনুপাতটাকে আবার যদি আমরা একটু কাটাকাটি করি, অনুপাত মানেই ভাগ। দেখো আমি রাফে একটু কাজ করি, তার মানে 15:21 মানে 15/21। এখন এর যদি আমি কাটাকাটি করি, 3 5 15, 3 7 21, তাহলে মান আসলো কি 5/7, মানে হচ্ছে 5:7। তাহলে দেখো এর মানও যা এর মানও তাই, এই জন্য এটাকে বলা হয় সম অনুপাত। তো দেখো সম অনুপাতের এভাবে আমরা সকল ক্ষেত্রেই যে সম অনুপাত এরকম এমন সম অনুপাতের প্রকাশের একটা রাশি রয়েছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে রাশিগুলো, তাহলে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান যদি তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি হয়, অর্থাৎ এই দুটো সমান এই দুটো হয়, তাহলে তাকে আমরা সম অনুপাত বলতে পারি। এখন আমরা এই যে অনুপাতের ক্ষেত্রে এই সমান সমান চিহ্ন আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। কখন পারবো? সেটা হচ্ছে যখন আমরা বাই আকারে বা ভাগ আকারে লিখবো তখন। যেমন এইখানে আমি ব্যবহার করেছিলাম, যে আমি এখানে যখন ব্যবহার করেছি দেখো আমি একটার পর একটা ভাগ করে করে এভাবে সমান ব্যবহার করতে পারবো। কিন্তু যখন আমরা সম অনুপাত প্রকাশ করব তখন এই যে মাঝখানে আমি গোল দিয়েছি, দেখো এই সমান সমান ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কিভাবে ব্যবহার করতে হবে? দেখো 5:7 এটাকে এই যে ডাবল অনুপাত দ্বারা প্রকাশ, এখানে দুটো অনুপাতের চিহ্ন হবে 15:21, তাহলে এটা হচ্ছে সম অনুপাত। এই সম অনুপাত আমরা এভাবে, অর্থাৎ সমানুপাত, সম অনুপাতে সমানুপাত, অর্থাৎ এই সমানুপাত প্রকাশ করব আমরা এভাবে সমানুপাত। তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো অনুপাতের কোন একটা রাশির যে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান সমান যদি তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি হয়, অর্থাৎ চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির, তোমরা ওখানে গেলেই তোমরা 19 পৃষ্ঠায় এটার ব্যাখ্যা পেয়ে যাবে যে প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তাহলে তাকে আমরা সমানুপাত বলতে পারি। আর এই সমানুপাতের যে রাশিগুলো আছে, যেমন এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা এক একটা সমানুপাতি বলা হয় এদেরকে, এদের প্রত্যেককে এক একটা সমানুপাতি বলা হয়। এখন দেখো এই সমানুপাতির পরে আমি একটা লিখেছি, দেখো ত্রৈরাশিক। এই ত্রৈরাশিকটা কি আমি সেটার ব্যাখ্যায় যেতে গেলে আমি এখান থেকে একটু কাজ করে আসি। দেখো আমরা এইটাকে কি লিখতে পারি, বা আমরা যেহেতু ভাগের নিয়ম অনুসারে কাজ করি, ভাগের নিয়ম অনুসারে কাজ করে থাকি আমরা, তাহলে আমরা এই প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি শিখেছিলাম। এই প্রথম রাশি আমি এই লাইন থেকে নিয়েই কাজ করতেছি, দেখো আমি এই সংখ্যাটা না, দেখো প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান সমান আমাদের ছিল কি তৃতীয় ইস্টু, আমি রাশিটা না লিখতে চতুর্থ রাশি, জায়গা কম বলে আমি একটার সাথে রাশি লিখলাম। তো দেখো আমরা একে কি লিখতে পারি, ভাগের মাধ্যমে ভাগ প্রক্রিয়ায় প্রথম বাই দ্বিতীয় সমান সমান আমরা লিখতে পারি তৃতীয় বাই চতুর্থ,
তাহলে আমরা যে আর গুণন পদ্ধতি একটা শিখেছিলাম ষষ্ঠ শ্রেণীতে, আর গুণন অর্থাৎ কোনাকুনি গুণ, সমীকরণের দুই পাশে আমরা কোনাকুনি গুণ করতে পারি, যেমন এইটার সাথে এইটার গুণ এবং এইটার সাথে এইটার গুণ বোঝায়। তাহলে কি হচ্ছে যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। অর্থাৎ দেখো প্রথম আর চতুর্থ রাশির গুণ করলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়। তো দেখো এদের মধ্যে আমি যদি প্রথম রাশি জানি, চতুর্থ রাশি জানি এবং দ্বিতীয় রাশি জানি, তাহলে কয়টা রাশি আমি জানতেছি? তিনটা রাশি। তখন আমি তৃতীয় রাশি কি বের করতে পারবো? কিভাবে পারবো? হ্যাঁ পারবো। তখন এই দ্বিতীয় রাশিটাকে আমি অন্য পাশে নিয়ে গেলেই তৃতীয় রাশি বের করতে পারবো। তো এই পদ্ধতিকে বলা হয় ত্রৈরাশিক। অর্থাৎ দেখো ত্রৈরাশিকটা কিভাবে, প্রথম রাশি গুণ চতুর্থ, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। আমরা এটা বের করে নিয়ে এসেছি। কিভাবে বের করেছি? আমরা প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয় আমরা এখান থেকে বের করে নিয়ে এসেছি। তো এদের যে কোনো একটা জানলে, যেমন আমি প্রথম রাশির মান বের করতে চাই, তাহলে প্রথম রাশি সমান আমার কিভাবে আসতেছে? দ্বিতীয় গুণ তৃতীয় বাই চতুর্থ। এভাবে আমি প্রথম রাশির মান, অর্থাৎ দেখো যে কোনো তিনটা রাশির মান, কোনো সমানুপাতে তিনটা রাশির মান যদি আমরা জানতে পারি, তাহলে চতুর্থ রাশির মান নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনো একটা চারটি রাশি সম্পন্ন একটা যে সমানুপাত, তার যদি আমরা তিনটা মান জানতে পারি, তাহলে বাকি একটা যেটা থাকে সেটার মান জানতে পারি। তাই এই তিনটা রাশির মান জানা থাকলে যে চতুর্থ রাশির মান বের করা যায়, এই পদ্ধতিটাকেই বলা হয় ত্রৈরাশিক। এই পদ্ধতিটাকেই বলা হয় ত্রৈরাশিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যাচিক আলোচনায় শুধুমাত্র আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তো আমি ক্রমিক সমানুপাতটা তোমাদের এখন শেখাতে যাচ্ছি। দেখো ক্রমিক সমানুপাত, এই ক্রমিক সমানুপাতটা কি? দেখো আমরা ধারাবাহিকের ক্ষেত্রে কিন্তু ক্রমিকভাবে বের করেছিলাম। ধারাবাহিক অনুপাতে কিভাবে বের করেছিলাম? প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় আমরা এভাবে বের করে নিয়েছিলাম। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এখানে রাশি থাকবে তিনটা। ক্রমিক সমানুপাতের রাশি তিনটা। যেমন দেখো প্রথম ইস্টু দ্বিতীয়, আমরা ওখানে ধারাবাহিকে তিনটা বের করেছিলাম, সমান সমান দ্বিতীয় ইস্টু তৃতীয়। দেখো তিনজন, প্রথম জন, দ্বিতীয় জন এবং এইটা যখন আমরা ধারাবাহিকে শিখেছিলাম, দেখো ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে রহিম, করিম আর শাহরুখ তিনজন ছিল। কিন্তু প্রথম রহিমকে আমি যদি প্রথম জন ধরি, আর করিমকে দ্বিতীয় জন, আর শাহরুখকে তৃতীয় জন, তাহলে দেখো তো প্রথম ইস্টু দ্বিতীয়, আবার করিম দ্বিতীয়, যেহেতু দ্বিতীয় ইস্টু তৃতীয় সেটাই ছিল, এবং সেটা থেকে আমরা ধারাবাহিক অনুপাত বের করেছিলাম। তো এই ধারাবাহিক অনুপাত আমরা একভাবে বের করেছি, আর ক্রমিক অনুপাত আরেকভাবে। সেটা আমরা কিভাবে দেখো একটু। তাহলে ক্রমিক আর ধারাবাহিকের মধ্যে একটা মিল আমরা পেয়েছি কি? প্রথম মানে তুলনা, অর্থাৎ তুলনার ক্ষেত্রে একই ধরনের মিল রয়েছে, অর্থাৎ তিনজনের মধ্যেই তুলনা। তো ধারাবাহিক অনুপাতে তো আমরা আলাদা ভাবে প্রত্যেকের বের করতে পারি না। আমি অনুপাত বের করতে পেরেছিলাম, কিন্তু প্রত্যেকের মান বের করাটা আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা সেটা বের করতে পারবো। কিভাবে পারবো? দেখো এই রাশিটাকে আমি যদি ভেঙে দিই, তাহলে হয়ে যাবে কি? প্রথম বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় বাই তৃতীয়। তাহলে দেখো আমরা এখান থেকে যদি আমরা বের করি, প্রথম আর তৃতীয়র গুণফল হবে, তাহলে প্রথম গুণ তৃতীয় সমান সমান দ্বিতীয় গুণ দ্বিতীয়। আমি একটু ABC দিয়ে তোমাদের এবার তাহলে দেখাই। আমি যদি এটারে প্রথমটারে A ধরি, দ্বিতীয়টারে B ধরি, আমি একটু সংক্ষেপে বোঝানোর সুবিধার্থে এটা ধরতেছি। তাহলে দ্বিতীয়টা B, এটা হয়ে গেল C। তাহলে কি আসতেছে আমাদের? এটা যদি A হয় তাহলে A ইন্টু তৃতীয়টা হচ্ছে C সমান সমান B ইন্টু B। তাহলে এখান থেকে আমরা শিখেছিলাম কি? যে গুণ করলে পাশাপাশি একই হইলে সেটা সরাসরি বসে যাবে, আর B আর B গুণ করলে B স্কোয়ার। অর্থাৎ দেখো দ্বিতীয় রাশির বর্গ, দ্বিতীয় রাশিটার বর্গ সমান সমান প্রথম রাশি ইস্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান। প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল, প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলটা কি হচ্ছে? যে দ্বিতীয় রাশির বর্গের সমান। এটাই হচ্ছে ক্রমিক
সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিকটা আমরা কিভাবে পেলাম তাহলে, যে প্রথম রাশি এবং তৃতীয় রাশি, অর্থাৎ দেখো তিনজনের মধ্যে তুলনায় প্রথম জনের সাথে দ্বিতীয় জন আর দ্বিতীয় জনের সাথে তৃতীয় জন, এই তুলনার ক্ষেত্রে আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল যা পাচ্ছি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশির গুণফলও তাই হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতে। আমরা এর আগে শিখেছিলাম আমরা কোনটা, যে বহুরাশিক অনুপাতের থেকে সমানুপাত শিখেছিলাম। সমানুপাতে আমরা 4টা রাশি নিয়ে শিখেছিলাম কিভাবে, যে প্রথমটার সাথে চতুর্থ। দেখো এক্ষেত্রেও তাই হয়েছে, আমরা যদি এই 4টা ধরে নিই, এখানে যেহেতু 3টা আছে তবুও আমরা দেখো এখানে 2টা আর এখানে 2টা, আমরা প্রথমটার সাথে শেষেরটা গুণ ছিল ওখানে আর দ্বিতীয়টার সাথে এইটা, তাহলে এক্ষেত্রেও সেটাই হয়েছে আমাদের। অর্থাৎ প্রথমটার সাথে এখানে যেহেতু রাশি 3টা, সেহেতু প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি সমানুপাত সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম, বেসিক আলোচনাগুলো আমরা শিখে গেলাম। তো এর পরবর্তী ক্লাসটাতে আমি তোমাদেরকে শেখাবো, পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো যে আমরা বাকি অঙ্কগুলো, অর্থাৎ এই অনুশীলনীর অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলো নোট করবে এবং উদাহরণের অঙ্কগুলো করার চেষ্টা করবে। না পারলে আমি আমার আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, তখন তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।